পার্থ চট্টোপাধ্যায়ের ইচ্ছে অনুষ্ঠান বাড়ি 2022 সাল থেকে বন্ধ হয়ে গিয়েছিল। তারপরে আবার গতকাল থেকে দেখা যায় সেখানে সাফসুত্র হচ্ছে। আমাদের ক্যামেরা আজকেও গিয়েছিল, আজকেও আমাদের ক্যামেরা দেখি সেখানকার নিরাপত্তা রক্ষী সরে দাঁড়ান। খুলছে ইচ্ছে কার অনুমতিতে? আদালত, ইডি? প্রশ্ন। কসবার রাজডাঙ্গা মেন রোডের উপরে অনুষ্ঠান বাড়ি, 4 তলা বাড়ির নাম ইচ্ছে। এই বাড়ির সঙ্গে জড়িয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম। নিয়োগ দুর্নীতি মামলায় 2022 জুলাইয়ে তাকে গ্রেফতার করে ইডি। তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার হয়, তাকেও গ্রেফতার করা হয়। সেই সময় আলোচনায় উঠে আসে পার্থর ইচ্ছে। গত বৃহস্পতিবার এসএসসির প্রায় 26,000 চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট। আবারও আলোচনায় উঠে এসেছে পার্থর ইচ্ছে। কসবার এই অনুষ্ঠান বাড়ির সংস্কার হচ্ছে। বিভিন্ন জায়গায় সাফাই হচ্ছে। স্থানীয়দের দাবি কয়েক সপ্তাহ ধরে ইচ্ছে অনুষ্ঠান বাড়িতে সাফাইয়ের কাজ চলছে। শুক্রবার নিউজ 18 বাংলার ক্যামেরায় ধরা পড়ল ইচ্ছে বাড়ির কর্মীদের আনাগোনা। ইচ্ছে বাড়ির ভেতরে চলছে ফ্যান, রান্নাও হচ্ছে। পার্থ অর্পিতা গ্রেফতার হওয়ার পর বন্ধ হয় কসবার ইচ্ছে অনুষ্ঠান বাড়ি। পার্থর ইচ্ছে কি ফের খুলছে? কর্মীদের আনাগোনার ছবি দেখে এই প্রশ্নটা উঠছে। অনেকেরই প্রশ্ন, পার্থর ইচ্ছে খোলার জন্য ইডি এবং আদালতের অনুমতি নেওয়া হয়েছে। একাধিক প্রশ্ন ঘিরে রহস্য। ইচ্ছের ভেতরে থাকা কর্মীদের প্রশ্ন এড়িয়ে যাওয়ায় রহস্য বাড়ছে। শুনুন, কিছু বলতে হবে আপনাকে কিছু বলতে হবে না। আপনি কবে থেকে আছেন এখানে দাদা? কাজ করেন? কি কাজ? আপনি কতদিন ধরে আছেন? লুকিয়ে পড়ছেন কেন? কি কাজ করছেন ভেতরে? লুকিয়ে পড়ছেন কেন? এখানে শুনুন, লুকিয়ে যাচ্ছেন কেন? 4 তলা বিরাট বাড়ি অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হতো, সেটাই প্রায় 3 বছর ধরে বন্ধ। শনিবার ইচ্ছেতে গিয়ে দেখা গেল একজন নিরাপত্তা রক্ষী, তিনি আবার ক্যামেরা দেখে লুকিয়ে পড়লেন। তার বসার জায়গার সামনে শুক্রবার একটি বাইক ছিল, শনিবার দেখা গেল সেই বাইক বদলে গেছে। এখানে যে বাইকটি রাখা ছিল শুক্রবার, সেই বাইকের বদল হয়ে গিয়েছে, আজকে অন্য একটি বাইক। তাহলে কি প্রতিদিনই লোকজনের আনাগোনা হচ্ছে ইচ্ছে অনুষ্ঠান বাড়িতে? ইচ্ছে অনুষ্ঠান বাড়ি কি আবারও খুলতে চলেছে? ক্যামেরায় গোপালের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, কলকাতা। কোর্টের রায়ে 26,000 চাকরি বাতিল, আর সেই চাকরি বাতিলে বিস্ফোরক ফিরহাদ হাকিম। পার্থ চট্টোপাধ্যায় লজ্জা বলেছিলেন গতকাল, আর আজকে কল্যাণ সৌগত একই সুর। একটা হচ্ছে যে যেটা টাকা বেরিয়েছে, এটা আমাদের জুডিশিয়ারির পক্ষে, সবার পক্ষে অত্যন্ত লজ্জার। যেরকম পার্থ চ্যাটার্জিটা লজ্জার আমার, সেরকম জুডিশিয়ারিটাও লজ্জার। পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। তার জামানায় স্কুলে নিয়োগে ভুরি ভুরি অভিযোগ। নিয়োগ দুর্নীতির মামলায় 2022 তাকে গ্রেফতার করে ইডি। সম্প্রতি প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে সুপ্রিম কোর্ট। এই পরিস্থিতিতে ফিরহাদ হাকিমের নিশানা পার্থ চট্টোপাধ্যায়। একটা হচ্ছে যে যেটা টাকা বেরিয়েছে, এটা আমাদের জুডিশিয়ারির পক্ষে, সবার পক্ষে অত্যন্ত লজ্জার। যেরকম পার্থ চ্যাটার্জিটা লজ্জার আমার, সেরকম জুডিশিয়ারিটাও লজ্জার। ফিরহাদ হাকিমের কাছে পার্থ চট্টোপাধ্যায় লজ্জা, একই সুর তৃণমূলের অন্য নেতাদের গলাতেও। তবে এটা তো খুব সত্যি কথা যে ওর জন্যই তো আজকে এতগুলো লোক বিপদে পড়েছে। এটাও খুব সত্যি কথা। এটা বাঞ্ছিত ছিল না কোনো শিক্ষিত মানুষের কাছ থেকে। পার্থ চট্টোপাধ্যায় আপনার শিক্ষামন্ত্রী, তিনি এতই অপ্রয়োজনীয় লোককে আমি করতে চাই না ওর নাম নিয়ে কিছু আলোচনা। যতক্ষণ ছিল সমস্যায় ফেলতে, এখন আমাদের মোকাবিলা করতে
করতে হবে। কলকাতার মেয়র বলছেন যে পার্থ চট্টোপাধ্যায় লজ্জা হয়ে দাঁড়িয়েছে। ঠিকই বলে, আমি তার সাথে একমত। পার্থ চ্যাটার্জি লজ্জা তাহলে? হ্যাঁ, নিশ্চয়ই, খুবই খারাপ। শিক্ষার কিছু হয়নি, সব হয়েছে। দেখুন, এটা ওনারা বলছেন নম্বর পাওয়ার জন্য। দলে যদি পার্থ চট্টোপাধ্যায় জেলে, সুতরাং তার হয়ে তো কথা বলার কোনো লোক নেই। প্রাক্তন শিক্ষামন্ত্রী, তিনি একাই কোটি কোটি টাকার জালিয়াতি করেছে, শিক্ষা দুর্নীতি করেছে, এটা হতে পারে না। এটা একটা যৌথ ডিসিশন। নিউজ 18 বাংলা। পার্থ আজও উঠে এলো 26,000 চাকরি বাতিলে স্কুলে স্কুলে কতটা প্রভাব। কোথাও ঘন্টা বাজানোর লোক নেই, কোথাও বিজ্ঞান পড়ানোরও লোক নেই। মঙ্গলগঞ্জে সায়েন্সের একটাই স্কুল, আমরা সায়েন্সের বিভাগের ছাত্র। আমাদের যারা সায়েন্সের টিচার ছিল ওনারা চাকরি হারিয়েছেন, আমরা অসহায় হয়ে পড়েছি। এবার আমরা কি করব, কোথায় যাব? সুন্দরবনের হিঙ্গলগঞ্জ হাই স্কুল হিঙ্গলগঞ্জের একমাত্র স্কুল যেখানে সায়েন্স পড়ানো হয়। এই স্কুলের সায়েন্স বিভাগে 5 জন শিক্ষক ছিলেন। বৃহস্পতিবারের সুপ্রিম রায়ে এই 5 জনেরই চাকরি চলে গেছে। সায়েন্স পড়াবেন কে? মঙ্গলগঞ্জে সায়েন্সের একটাই স্কুল, আমরা সায়েন্সের বিভাগের ছাত্র। আমাদের যারা সায়েন্সের টিচার ছিল ওনারা চাকরি হারিয়েছেন, আমরা অসহায় হয়ে পড়েছি। এবার আমরা কি করব, কোথায় যাব? সায়েন্স ডিপার্টমেন্টে কিভাবে আমি চলবো, বা এবারে 11-এ সায়েন্স ভর্তি করা আছে, অ্যাডমিশন হয়ে আছে, খুব ক্ষতি হয়ে গেল আমাদের। উত্তর 24 পরগনার বাদুড়িয়া, এখানে চাতরা নেতাজি বালিকা শিক্ষা নিকেতন। আদালতের রায়ে এই স্কুলের সায়েন্সের 4 জন চাকরি হারিয়েছেন। এখন মাধ্যমিকের বছর, আমাদের আরো যারা জুনিয়র স্টুডেন্ট রয়েছে তাদের সবার পক্ষে অসুবিধা হয়ে যাবে বিজ্ঞান ক্লাস করা। এবার আমরা বুঝতে পারছি না আমাদের ভবিষ্যতে বিজ্ঞান ক্লাসগুলো কি করে নেওয়া হবে। আমরা এটুকুই চাই যে আমাদের বিজ্ঞান ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হোক, এবং আমাদের দিদিমণিদের অবিলম্বে ফেরত আনা হোক, হয়তো আমাদের শিক্ষা ব্যবস্থায় যাতে কোনো সমস্যা না হয়। এমনিতেই আমার স্টুডেন্ট সংখ্যার তুলনায় টিচার সংখ্যা প্রচন্ড কম। সেই জায়গায় আমার অঙ্কের টিচার এখন দাঁড়ালো মাত্র 1 জন, বিজ্ঞানের জন হচ্ছে 2 জন মাত্র বিজ্ঞানের শিক্ষিকা। বাঁকুড়ার ইন্দাসে ছোট গোবিন্দপুর SN পাঁজা হাই স্কুল। সুপ্রিম রায়ে চাকরি গেছে এই স্কুলের প্রধান শিক্ষকের, চাকরি গেছে স্কুলের একমাত্র অশিক্ষক কর্মীরও। প্রধান শিক্ষকের দায়িত্ব আমরা সকলে চেষ্টা করছি ভাগ করে নেওয়ার, এবং তার সঙ্গে গ্রুপ ডি স্টাফ যিনি ছিলেন তারও কাজ কিন্তু আমাদের প্রত্যেককে ভাগাভাগি করেই করতে হচ্ছে। নদিয়ার কালীগঞ্জের মীরা হাই স্কুল, স্কুলের 38 জন শিক্ষকের মধ্যে 11 জনের চাকরি চলে গেছে। একই সঙ্গে চাকরিহারা স্কুলের 2 জন অশিক্ষক কর্মীও। প্রধান শিক্ষকের কথায় স্কুলে এসে ঘন্টা বাজিয়ে যাচ্ছেন অবসরপ্রাপ্ত কর্মী। ঘন্টা কখন দিতে হবে আমরা তো অভ্যস্ত ছিলাম না। তারপরে আমি এই ব্যাপারটা নিয়ে সবে রিটায়ার করেছেন এরকম ডি গ্রুপ ছিলেন কাছাকাছি, ওনাকে আমি বলি ব্যাপারটা, তাহলে উনি আমাদের ডাকে সাড়া দিলেন এবং স্বেচ্ছায় উনি আসছেন। তিন শিক্ষকের চাকরি যাওয়ায় বিপাকে স্কুল বনগাঁ ট্যাংরা কলোনি হাই স্কুল। চাকরিহারা স্কুলের 2 অশিক্ষক কর্মীও। এই স্কুলে নেই কোনো অশিক্ষক কর্মী। আমাদের স্কুলে যে গ্রুপ সি কর্মী ছিলেন তার চাকরি চলে গেছে, যার জন্য আমাদের ক্লাসও নিতে হচ্ছে, সাথে সাথে স্কুলের আনুষঙ্গিক যে সমস্ত কাজ যেগুলো হয়তো স্কুলের ক্লার্ক সামলাতেন সেগুলো আমাদেরকেই ক্লাসের ফাঁকে ফাঁকে সেগুলো করতে হচ্ছে। নিউজ 18 বাংলা। চাকরি যাওয়ার পরেও, চাকরি হারানোর পরেও পড়ুয়াদের কথা ভাবছেন অনেকেই। যেমন রিসরায় 12 জন শিক্ষক, তারা ক্লাস নিতে গেলেন স্কুলে পড়ুয়াদের ভবিষ্যতের কথা ভেবে। স্কুলে ক্লাস নিচ্ছেন শিক্ষকরা। এই শিক্ষকরা প্রত্যেকেই চাকরি হারিয়েছেন, তবুও ক্লাস নিচ্ছেন।
এই ছবি হুগলির রিষড়া বিদ্যাপীঠের। স্যালারি নেই, সেটা পরে সেটা নেই নেই আপাতত কি করব, কিন্তু তা বলে এদের প্রতি যে রেসপন্সিবিলিটিটা সেটা তো আর বন্ধ হবে না। একদম অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডস অ্যাজ ওয়েল অ্যাজ বিইং আ টিচার ইজ মাই রেসপন্সিবিলিটি। রিষড়া হাই স্কুলের 19 জন শিক্ষক, 12 জন চাকরি হারিয়েছেন। চাকরি হারিয়েও এই 12 জনই স্কুলে ক্লাস নিচ্ছেন। সরকার আমাদের সাথে আছে কি, কমিশন আছে কি না সেটা আমরা জানি না, কিন্তু যেহেতু আমাদের একটা দায়িত্ব সমাজের প্রতিও আছে, সেই জন্য আমরা স্টুডেন্টের সাথে দাঁড়িয়ে আছি। কত আনন্দ আমি দেখলাম বাচ্চাদের মুখে, যে একটা হাসি মুখ পেলো আমাকে দেখে। বাচ্চারা ভেঙে পড়বে না না আসলে, সেটা পড়াচ্ছি যতদিন পারি, যতদিন গভর্নমেন্ট অ্যালাউ করছে আসার জন্য। যখন নোটিশ আসবে না আসা তখন আসবো না। কি করে বাঁচবো, আমার ট্রিটমেন্ট চালাবো আর সংসার কি করে চালাবো এখন, তাই তো বুঝতে পারছি না এখন। উত্তর দিনাজপুরের ইসলামপুরের বাসিন্দা সুশান্ত দত্ত 2012 সাল থেকে ক্যান্সারের চিকিৎসা চলছে, এখনো সেরে ওঠেননি। এরই মধ্যে সুপ্রিম রায় স্কুল সার্ভিস কমিশনের চাকরি হারিয়েছেন। নিজে এখন আমি কি করে বাঁচবো, আমার ট্রিটমেন্ট চালাবো আর সংসার কি করে চালাবো এখন, তাই তো বুঝতে পারছি না এখন। কোনো লিস্টে আমার নাম নেই, কোনো খারাপ সেটাই সম্পূর্ণ যোগ্য হয়েও আজকে আমি মারণ ব্যাধিতে আক্রান্ত হয়েও এখন তো আমাকে হয়তো বিনা ট্রিটমেন্টে আমাকে কিছু ঘটে যেতে পারে। এখন আমার বউ বাচ্চাকে কে দেখবে? সরকারকে যেরকম দেখা উচিত, এই যে যেরকম সোমাকে দেখেছে উনি, এরকম অনেকে আছে, তাদেরও কথা ভাবা উচিত ওনার। কি করব না করব বুঝে উঠতে পারছি না। ধূপগুড়ির প্রসেনজিৎ দাস কৃষক পরিবারের ছেলে প্রসেনজিৎ। ধূপগুড়ির বিদ্যাশ্রম দিব্যজ্যোতি বিদ্যানিকেতন হাই স্কুলের অঙ্কের শিক্ষক। চাকরিহারা শিক্ষকদের তালিকায় প্রসেনজিৎ। বাড়ি করার জন্য লোন, সেই লোন চলছে, ইএমআই, বয়স্ক বাবা মা অসুস্থ, এইসব চলতে হয়। পরীক্ষা হলে তো অবশ্যই পরীক্ষা বসবেই, বুঝতেই লাগবে, যেই মানসিকতা কিছু একটা করতেই লাগবে, না করলে কিভাবে চলবে। নিজে এখন আমি কি করে বাঁচবো, আমার ট্রিটমেন্ট চালাবো আর নিউজ 18 বাংলা। যেদিন 26,000-এর চাকরি বাতিল হয় সুপ্রিম কোর্টের এক রায়ে, সেই দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে তোপ দেখেছিলেন। আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও সিপিআইএম নেতা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আক্রমণ করলেন চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে, আর পাল্টা বিকাশের আক্রমণ। বিকাশবাবু এবং ওর সাঙ্গপাঙ্গরা যাদের হয়ে মামলা করলো, আনসাকসেসফুল ক্যান্ডিডেটদের, ওরা কি করেছিল, হাইকোর্টে গিয়েছিল চাকরি পাওয়ার জন্য, কিন্তু বিকাশবাবু তো তার একটা মক্কেলের জন্য চাকরি আনতে পারলো না। সিপিএম এবং বিজেপি একসঙ্গে মিলে যে মামলাটা করলো, তাদের তো চাকরি দিতে পারলো না। দে এনজয় স্যাডিস্টিক প্লেজার। কত বড় অপদার্থ সব আইনজীবী ওরা, যে অন্য লোকের চাকরি খেলাম, ঠিক আছে ভাই খেয়েছো, নিজের লোকেদের চাকরিগুলো কোথায় দিতে পারলে কোর্ট থেকে অর্ডার নিয়ে এসে। সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে, সেই অর্ডার অনুযায়ী বিকাশবাবুর মক্কেলরা কখনো ওই পরীক্ষা দিয়ে চাকরি পাবেই না। আমরা আদালতে গিয়েছি নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতির বিরুদ্ধে, আদালত সেটা পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন। আমরা তো এই জন্য যাইনি যে আমাদের চাকরি দাও, আদালতের কাছে দাবি আমরা করিনি। ওরা তো ছেলে মানুষের মতো কথা বলছে। আসলে ওরা বিভ্রান্ত হয়ে পড়েছে, ওরা বুঝতে পারেনি, ওরা ভেবেছিল সব আইনজীবীকেই বোধহয় ম্যানেজ করা যায়, পরীক্ষা হবে সকলের জন্যই এবং আমাদের ছেলেরা তা পরীক্ষায় বসবে। 16 সালে যারা অংশগ্রহণ করেছিল তারাই অংশগ্রহণ করতে পারবে, এর বাইরে অন্য কেউ সেখানে বসতে পারবে না।